উপস্থিত আছেন আমাদের পার্টির নেতৃত্বরা আর আজকের এই সভাতে যারা উপস্থিত আছেন, কমরেড সভাপতি আমাদের পার্টির নেতৃত্ব কমরেড বীরেশ্বর মন্ডল, উনি বললেন যে প্রাকৃতিক দুর্যোগ, তারপরেও আমরা এখানে উপস্থিত হয়েছি, আপনারাও উপস্থিত হয়েছেন, আপনাদেরকে লাল সালাম। গোটা দেশে যা দুর্যোগ চলছে তার থেকে প্রাকৃতিক দুর্যোগ বেশি নয়, এবং সেই দুর্যোগের মোকাবিলা করতে গেলে যেমন আজকে এসে উপস্থিত হয়েছি আমরা, ঠিক সেরকম এই গোটা দেশের দুর্যোগ, গোটা দেশের বিপর্যয়েও আমাদেরকেই রাস্তায় এসে দাঁড়াতে হবে। কাদের হয়ে দাঁড়াতে হবে? রাজনীতিতে তো আসতেই হবে। রাজনীতি তো ঠিক করে দিচ্ছে পার্লামেন্টটা কি করে চলবে, রাজনীতি তো ঠিক করে দিচ্ছে বিধানসভাটা কি করে চলবে। সংবিধান আছে, আইনের বই আছে, কিন্তু সংবিধান আর আইনের বই অনুযায়ী যারা জনপ্রতিনিধি, এমএলএ, এমপি, পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে জেলা সভাধিপতি আর একজন কাউন্সিলর থেকে শুরু করে মেয়র, এরা কি আসলে সংবিধান এবং আইন অনুযায়ী সরকারি যা ব্যবস্থা এবং পরিকাঠামো আছে তাদেরকে কাজ করতে দিচ্ছে না? কেন? কারণ তাদের আদর্শটাই মানুষকে এবং এই সরকারি সংস্থাগুলোকে, তাতে পুলিশ হোক, তাতে ডিএম হোক, তাতে লেবার কমিশনার অফিস হোক, সেটা স্কুল কর্তৃপক্ষ হোক, এসএসসি কমিশন হোক, বিডিও হোক, মন্ত্রী হোক, কাউকে নিয়ম মাফিক এবং সংবিধান মাফিক করতে দিচ্ছে না। ফলে রাজনীতিতে আসতেই হবে। ওরা একটা পরিবেশ তৈরি করেছে যে राजनीति अच्छा लोग नहीं जाते हैं, जो भी राजनीति करता है, जो भी नेता है, जिसको भी वोट मिलता है वो चोर है। बस इसी को नकारना है और इसी के खिलाफ हम लोगों के पहले जनता के पास जाना है कि जो ही लोग राजनीति करते हैं वही लोग घोटालेबाज हैं, जो ही लोग नेता है वही लोग चोर है, जो लोग राजनीति करते हैं वो सब के सब गंदा है। ये आज का राजनीतिक दौर पर ये हर दिन हम लोगों के सामने जो परोसा जाता है, इसके खिलाफ हम लोगों को लड़ना है। इसीलिए लाल झंडा वाला पार्टी हम लोग करते हैं। इसीलिए लाल झंडा दल कमरेड शहीद सुकुमार बंदोपाध्याय स्वाधीनता संग्रामे তার পরিবারের লোক এখানে উপস্থিত আছে। কিসের জন্য লড়েছিলেন? একদিকে দেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন, আর একদিকে যে কারখানাটা আছে সেই কারখানাটার মজদুরদের জন্য লড়েছিলেন, সেনাদের জন্য লড়েছিলেন। সেদিনকে কারখানার মালিকদের পক্ষে দাঁড়িয়েছিল ব্রিটিশ গভর্নমেন্ট, পুলিশ। আজকে সেই কারখানার পক্ষে যারা দাঁড়িয়েছে তাদের মুখ চোখ পরিষ্কার, কিন্তু যারা লড়েছিলেন সেদিনও তাদের নাম ছিল সুকুমার বন্দ্যোপাধ্যায়, শহীদ সুকুমার বন্দ্যোপাধ্যায়। যারা এই লাল ঝান্ডাকে, যারা এই ছাত্র রাজনীতিতে, বাম যুব রাজনীতিতে, বাম আন্দোলনে এবং সিপিআইএম পার্টির আন্দোলনে যারা নিজেদের নামটা লিখিয়েছিলেন, আমরা সেই পার্টি করি। আমাদের পার্টি, যে পার্টির জন্য কর্মীরা শহীদ হয়, যে পার্টির জন্য কর্মীরা রাস্তায় দাঁড়িয়ে লড়ে যায়, যে পার্টির জন্য কেউ নিজের জন্য লড়ে না, গোটা এলাকার, গোটা সমাজের, গোটা একটা পরিবেশ পরিস্থিতির জন্য লড়ে, আর লড়তে গিয়ে মার খায়, জেল যায়, কেস খায়, মারা যায়, শহীদ হয়, কিন্তু তারপরেও তার গোটা প্রজন্ম এই রাজনীতিতে, এই রাস্তাতেই থাকে। আমরা সেই পার্টিটা করি। আমরা ওই পার্টিটা করি যে পার্টি সরকারে এলে আইন তৈরি করে না, কারো কিছু কেড়ে নেবার জন্য নয়। আমাদের পার্টি, আমাদের লাল ঝান্ডা, আমরা ওই पार्टीটা করি যে पार्टीটা মানুষ দায়িত্ব দিলে দায়িত্ববান হয়। और जिन लोगों का कुत्ता बिल्लियों के नाम पर भी जमीन रखा था, उन लोगों से छीनकर गरीब लोगों को पट्टा समेत জমিটাকে তাদেরকে ফেরত দিয়ে দেয়। বলে জমি যার, লাঙ্গল যার, জমি তার হবে। তুমি ধান ফলাও, তোমার ধানকে কেটে নিয়ে চলে যাচ্ছে। আমরা দেখব। শুধু দেখার কথা বলেনি, রাস্তায় দাঁড়িয়ে থেকে লড়াই করেছে এবং পুলিশকে মানুষের স্বার্থে কাজ করতে বাধ্য করেছে। हम लोग वही झंडे वाले पार्टी करते हैं, हम लोग वही आदर्श वाला पार्टी करते हैं। আর সেই পার্টি, সেই রাজনীতিতেই আপনাদেরকে আসতে আমরা বলছি। যে পার্টিটা 1981 সালে এই পশ্চিমবঙ্গের মাটিতে সবার প্রথম 18 বছর বয়সী ছেলে মেয়ে সবার ভোটাধিকারের জন্য লড়েছিল। কোথায় ছিল মেয়েদের ভোট দেওয়ার অধিকার? কোথায়?
কোথায় ছিল? সবার ভোট দেবার অধিকার ছিল না তো। লাল ঝান্ডার পার্টিটা এই ভোটাধিকারটা দিয়েছিল, কোন দয়া করেছিল না? দয়া করেনি। यही काम था, यही फर्ज था, এটাই দায়িত্ব ছিল, এটাই কর্তব্য ছিল कि जिसका खून पसीना से इस देश का मिट्टी सींचेगा, जिसका खून पसीना से इस देश का कोलियारी और खदान और खेती चलेगा, उसका भी वोट देने का अधिकार होगा। वही ठीक करेगा कि कारा তাদেরকে শাসন করবে। এই পার্টিটাই তো আছে, এই লাল ঝান্ডাটাই তো আছে। যারা একদিন জমিদারদের কাছ থেকে কেড়ে নিয়ে গরিব চাষি ক্ষেত মজুরদেরকে দিয়ে দিয়েছিল, যে পার্টিটা সবার ভোটাধিকার ঠিক করেছিল, সে পার্টিটার আজও পর্যন্ত কেউ বলতে পারবে না যে তোমার নেতাটা চোর, আর তার বিরুদ্ধে কোথাও কোনো কেস কাবারি চলছে। শুধুমাত্র চোরের জন্য কেউ বলতে পারবে না যে তোমাদের গায়ে এক টুকরো কালি লেগে আছে। যাদের কালি লেগেছে এ পার্টি দম ধরতে পারে যে বেরিয়ে যাও ওই দিকে বাইরে যাওয়ার রাস্তাটা, আর ঘুরেও মুখ হবে না। এই পার্টিটারই তো দম আছে, এই পার্টিটাই তো লড়ে দেখায়, এই পার্টিটা তো আজও লড়ছে। এই পার্টিটাই তো যখন পার্লামেন্টে শূন্য, যখন বিধানসভাতে শূন্য, ভোটের বিচারে, আসনের বিচারে जनता का समर्थन जब घट गया, जनता का समर्थन जब ভোট का বাক্সতে প্রতিফলন হলো না, পার্লামেন্টের ভেতরে লাল ঝান্ডা থাকতে পারলো না, বিধানসভার ভেতরে লাল ঝান্ডা থাকতে পারলো না, তার নিচে ওরা সাহস করতে পারলো না গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের ভোটে। তাই তো দুর্গাপুর কর্পোরেশনে ভোটের দিন লুট হয়ে যায়, আর এখানে পঞ্চায়েতের ভোটে ওরা নমিনেশন আমাদেরকে করতে দিত ভয় পায়। তাই কেন? কারণ এই পার্টির নীতি, এই পার্টির আদর্শ। वो मोदी बोलता है ना खाऊंगा ना खाने दूंगा, और हर बात में बोलता है कि 56 इंच वाला छाती, लेकिन 2024 में देखने को मिला कि छाती का नाप ही 56 इंच नहीं है, ওটা ভুড়ির মাপ ছিল 56 ইঞ্চি। যারা কর্পোরেটদের কাছে পয়সা খেলো, আর কে বার করলো? কে? সিপিআইএম। কে বার করলো? লাল ঝান্ডা। কে বার করলো? পার্লামেন্টে যার লাল ঝান্ডার সংখ্যা কম, কে বার করলো? পশ্চিমবঙ্গের বিধানসভাতে যখন লাল ঝান্ডা নেই তখন কারা বার করলো? যখন লাল ঝান্ডা বিনা এমপিতে, বিনা এমএলএতে দিল্লির সিঙ্গুটিনকি বর্ডারে 1 বছরের বেশি সময় ধরে কৃষকদের সাথে সেখানে বসে থেকে তাদের অধিকারের জন্য লড়লো, সেই পার্লামেন্টের মধ্যে না থেকেই তো, শুধুমাত্র রাস্তাতে থেকে এ পার্টির নীতি, এ পার্টির আদর্শ যে দুর্নীতি করবও না, দুর্নীতি করতেও দেব না, একা সুপ্রিম কোর্টে লড়ে নিয়ে আর ইলেকটোরাল বন্ডের যা চরিত্র ছিল সেটা খুলে দিল, আর গোটা দেশের কাছে বলে দিল যে মোদিও পয়সা খায়, মমতাও পয়সা খায়। কিন্তু আমরা বুঝতে পারছি না যে একই কোম্পানি কেন মোদিকেও পয়সা দেয় আর মোদিকেও পয়সা দেয়, কেন পয়সা দেয়? ইলেকটোরাল বন্ডে এই পার্টিটাই লড়ল, এই পার্টিটাই লড়ে এখন তো সবে মোদি যে ধুতিটা পরে আছে সেই ধুতিটার কাছাটা খুলেছে। 2024-এর 4 জুনের পর এখন মোদির গোটা ধুতিটা খোলা বাকি আছে, পিএম কেয়ার ফান্ডের নামে কত টাকা এরা কেড়েছে তার জন্য। ये बीजेपी वाला बोलेगा कि देश को बचाएंगे, अरे रेलवे को बेचने के समय तो आपको पता नहीं था। এই তো আমাদের এই জেলাতে আসানসোল লোকসভা কেন্দ্র, আসানসোল রেল স্টেশনটা 441 কোটি টাকা দিয়ে বিশ্বমানের বানিয়েছে। 441 কোটি টাকা বরাদ্দ করেছে শুধুমাত্র স্টেশনটাকে, প্ল্যাটফর্মগুলোকে পাল্টে বিশ্বমানের করার জন্য। लेकिन वहां पर जो सुबह अखबार का शॉटिंग करने जाता है, वही स्टेशन पर, प्लेटफॉर्म पर जो झालमुड़ी बिक्री करे, वही प्लेटफॉर्म पर যে কচুরি সিঙ্গাড়া বিক্রি করে, যে চা বিক্রি করে, যে জল বিক্রি করে, छोड़ दीजिए। রিটার্নিং রুম पर, ওয়েটিং রুম पर যে ছেলেটা বা যে মেয়েটা বাথরুমের বাইরে দাঁড়িয়ে থেকে পেচ্ছাপ পায়খানা করতে গেলে 5 টাকা 10 টাকা করে নেয়, उसका जिंदगी कब विश्वमान का होगा? কখন হবে? 441 কোটি টাকা মানে আসানসোলের প্ল্যাটফর্মটাতে টাইলস বসবে, মার্বেল বসবে, সিসি ক্যামেরা বসবে, ফুলের টপ বসবে, গান হবে, ঝাঁ চকচকে হবে, আর ফ্লোরটা পরিষ্কার যারা করবে তারা রেলের কর্মী হবে না, তারা 12 ঘন্টা ডিউটি করবে আর রাত দিন নাটাকানি নিয়ে ওই প্ল্যাটফর্মের ভেতরে দাঁড়িয়ে থাকবে, আর গোটা দুনিয়ার মানুষকে বলবে যে 441 কোটি টাকা খরচা হয়েছে কিসের জন্য? নাই প্ল্যাটফর্মটা পরিষ্কার করার জন্য। আর যে পরিষ্কার করছে সে 8,000 10,000 বেতনের চাকরি করতে, কাজ করতে বাধ্য হচ্ছে,
ये भाजपा वाला पार्टी बोलेगा कि हम देश को बचाएंगे, गोटा दुर्गापुर के शोषण कर दिए। अरे अटल बिहारी वाजपेयी का छोटा बहनों का बेटी होगा ममता बनर्जी, हम लोगों को पता नहीं है। यही दुर्गापुर एमएमसी कारखाना के गेट पर वो बोली थी कि अटल दा चिठी फैक्स আমার কাছে রোজই আসছে, তোমরা যদি আমাকে একবার ভোট দাও কালকে এমএমসি কারখানাটা আমি খুলে দেব। এই চক্করে ওইদিকে মলয় ঘটক ও ভোটে জিতে গেল 2001 সালে বিধানসভার ভোটে, ওইখানে জিতে গেল। আর 2002 সালে এই গোটা কারখানাটা বন্ধ হয়ে গেল চেন্নাইয়ের গেটে। আর এদিকে এই জিতলো আর ওদিকে বিজেপির সাথে ঘর করলো। আর গোটা কারখানা থেকে শুরু করে এমএমসি থেকে শুরু করে গোটা আমাদের এই শিল্প तालुका आज के शोषण हो गया, खाका करछे। विश्व गुरु बनाने चले थे ना हम लोगों को। ये भाजपा का पार्टी साल में 2 करोड़ बेरोजगारों का नौकरी देने वाला था ना। ये भाजपा का पार्टी महंगाई घटाने का और बेरोजगारी घटाने का बात बोले थे ना। लड़कियों को सम्मान देने का बात बोले थे। 100 स्मार्ट सिटी बनाने का बात बोले थे। हर का बैंक अकाउंट में 15 लाख रुपया आएगा, ये बात बोले थे। ये 5 सवाल कोई दिलीप घोष के सामने जाकर बोल दीजिए कि कहाँ गया आपका अकाउंट में 15 लाख, कहाँ गया साल में 2 करोड़ बेरोजगारों का नौकरी, और कहाँ गया महंगाई घटाने के लिए पेट्रोल डीजल के ऊपर जीएसटी, और कहाँ गया लड़कियों का मान सम्मान। दिलीप घोष मुखे मास्क चोखे चश्मा परे और एक सादा रंगेर ग्राउन परे बोलबे देखुन आमी खूब व्यस्त आछि, एखन आमी गरुर दूधेर सोना खुঁজছি, परे जानिए देब। बोलता एक है करता दूसरा। चले थे विश्व गुरु बनाने और आज चुनावी इश्तेहार में ये लोग बोलते हैं कि पूरा भारतवर्ष में 80 करोड़ जनता को আমরা বাজারের একটা থলি কিনে দিয়ে আর 5 কিলো রেশনের লাইনে দাঁড় করিয়ে দেব। এর বিরুদ্ধে আমাদের লড়াইটা, বিজেপির বিরুদ্ধে এই জন্য লড়াইটা কারণ এরা আমাদের সংবিধানকে বাদ দিতে চাইছে। বিজেপির বিরুদ্ধে এই জন্য লড়াইটা কারণ ওরা আমাদের দেশের জন্য নয়, এরা আম্বানি আদানিদের জন্য কাজ করতে চাইছে। কংগ্রেস সভাপতি বলছিলেন যে আম্বানি আদানিদের সেবা করতে চাইছে। क्यों चाहिए सेवा करते? क्योंकि यही उन लोगों का राजनैतिक और पॉलिटिकल एजेंडा जो कॉर्पोरेट सेवा करो। पार्लियामेंटे दाड़िये बोलेছে এই বিজেপির পার্টিটা, অটল বিহারী বাজপেয়ী দাঁড়িয়ে বলেছে আপনি যতই চিৎকার করুন বাবুনারা নিয়ে আমাদের এই গোটা রাজগঞ্জ কাঁকসা থেকে শুরু করে অঙ্গদপুর, এই গোটা মঙ্গলপুর, এই গোটা শিল্পাঞ্চল নিয়ে আপনি যতই লড়াই করুন, আপনি যাই বলুন, এই বিজেপির পার্টিটা পার্লামেন্টে থাকলে কারখানা হবে না। যেমন আমাদের লড়াই, सीपीएम पार्टी लड़ाई कि श्रमिक का हित में कारखाना भी बचाना है, श्रमिक को भी बचाना है, इसीलिए स्ट्राइक भी रहेगा और कारखाना भी रहेगा। भात घरों থাকবে, ভাত ঘরকে বাঁচানোর লড়াই থাকবে, আবার ভাত ঘরের ম্যানেজমেন্টকে সিধা করার লড়াই থাকবে, তার নাম হলো স্ট্রাইক। এই লড়াই থাকবে, 8 ঘন্টার কাজ থাকবে, ন্যূনতম বেতন থাকবে, মজুরি থাকবে, যেদিনকে কাজ করতে পারবো না সেদিনকের জন্য পেনশন থাকবে, আর নতুন পদ নতুন পোস্ট তৈরি করতে হবে। এইটা হলো লাল ঝান্ডার আমাদের কথা, এইটা হলো সিপিএম পার্টির কথা, এইটা হলো আমাদের শ্রমিক সংগঠনের কথা, এইটা হলো আমাদের লাল ঝান্ডার কথা। যে কৃষক যা ফসল ফলাচ্ছে তার লাভজনক দাম দিতে হবে, কৃষকের কাছ থেকে ফসল সরকারকে ডাইরেক্ট কিনতে হবে, রেশনের মাধ্যমে সেই ফসলই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষকে সরকারি দামে তাদেরকে বেচে দিতে হবে। যদি রেশন দোকানটা ঠিক থাকে আর যদি সরকার ডাইরেক্ট কৃষকের কাছ থেকে ফসল কেনে তাহলে কৃষকও বাঁচে, আমরাও বাঁচি, আর বাজারের রমরমি আর হেকড়ি বন্ধ হয়। তাদেরকেও বলা যায় যে তুমি যদি চালের দামটা 50 টাকার নিচে 40 টাকার নিচে না করো, রইল আমার রেশন দোকান, আমি সেখান থেকে চাল নেবো, দেখি তোমার দোকানের ঝাঁপ কতদিন চলে। কিন্তু সেই তর্ক কষাকষির জায়গায় আমাদেরকে রাখছে না। যারা রেশনের চাল খায় গায়ে তাদেরকে একটু নিচু চোখে দেখে যে এদের দোকানের চাল খাবার মুরদ না। ঘরে ঘরে একটা কথা, আজ কিসের চালে ভাত হয়েছে? মা বলে রেশনের চাল, বলে কালকে কুটুম আসবে, কালকে বাজারের চালে রান্না করো।
রেশনের চাল মানে লো ক্যাটাগরি, বাজারের চাল মানে হাই ক্যাটাগরি। রেশনের চাল মানে আমি রেশনের চালের উপরে নির্ভরশীল, बाजारेर चाल माने बाजारेर चाल रोजगार करते हमें पार्ची। अब इस सभा में जो लोग भी है उपस्थित, आप लोगों से विनती है, निजे चार पाशे पाड़ा ग्राम प्रतिवेशी आत्मीय स्वजन सबार साथे एकटा बार कथा बोले देखुन तो कतजनेर मुरद आछे बाजारेर चाल सारा मास धरे खाबार। এই দর কষাকষির জায়গায় থাকছে না। इसीलिए भाजपा का पार्टी से हम लोगों का विरोध है, इसीलिए भाजपा का पार्टी से हम लोगों का विरोध है। क्योंकि अटल बिहारी वाजपेयी पार्लियामेंट में खड़ा होकर बोले थे कि सरकारी संस्था नहीं चलाना हम लोगों का सरकार का दायित्व नहीं है। सरकारी दायित्व नहीं कोलियारी चलाना, सरकारी दायित्व नहीं बैंक चलाना, सरकारी दायित्व नहीं ताप विद्युत कारखानागुलो चालानो, सरकारी दायित्व नहीं रेल चालानो, सरकारी दायित्व नहीं बीएसएनएल चालानो, सरकारी दायित्व होबे ना रेशन দোকানগুলো চালানো। তাহলে সরকার যদি দায়িত্ব যদি এই জিনিসগুলো চালানো না নেবে তাহলে তুমি পেট্রোল ডিজেলের দাম কি করে কমাবে, তুমি চালের দাম কি করে কমাবে, তুমি জিনিসের দাম কি করে কমাবে? আর তুমি যদি এগুলো নিজের হাত থেকে ছেড়ে দাও তোমার ঘরে টাকা কি করে ঢুকবে? তোমার ঘরে টাকা যদি না ঢোকে তাহলে আমার স্কুল, আমার হসপিটাল, আমার লাইট, আমার রাস্তা, আমার কুয়ো, আমার পাড়া, আমার কল কি করে ভালো হবে? সরকার বলছে আমি ওসব জানি না। क्यों? क्योंकि मोदी जी 2 कदम आगे निकलकर बोले हैं कि सरकारी संस्थानों का जन्म हुआ ही है मरने के लिए, कोई बचपन में गया तो कोई जवानी में जाएगा। इसके बाद भी बीजेपी पार्टीटा किसेर भित्तिते भोट चाय, एरपरेও बीजेपी पार्टीटा किसेर भित्तिते भोट चाय? पार्लामेंटेर भेतरे बापेर सम्पत्तिते मेয়ের অধিকার আছে। যেদিনকে এই বিলটা নিয়ে এলো একটা ছেলে একটা মেয়ে বাপের সম্পত্তিতে সমান সমান অধিকার থাকবে, যে সবার প্রথম এই বিলের বিরোধিতা করেছিল उन लोगों का करने में जो झंडा था वो झंडे का नाम है भाजपा का झंडा। মেয়েদের সমান অধিকারে এরা কখনোই সহমত নয়। তাই তো আজকে হুগলির জাঙ্গিপাড়াতে বিজেপির ক্যাডার একটা দুটো বাচ্চার মাকে গিয়ে বলছে যে ভোটটা পার হতে দে তারপরে তোকে কি করে তুলে নিয়ে যেতে হয় দেখব। বিজেপি ভোটে জিতে গেলে আমাদের বাড়ির মাদেরকে তুলে নিয়ে যাবার লাইসেন্স পেয়ে যায়, বিপদ চরমে। সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। কি চাইছেন আপনারা? কে লড়বে বিজেপির বিরুদ্ধে? লাল ঝান্ডা ছাড়া কে লড়বে বিজেপির বিরুদ্ধে? সিপিআইএম ছাড়া কে লড়বে বিজেপির বিরুদ্ধে? খেটে খাওয়া গরিব মেহনতি মানুষ, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলারা ছাড়া, যারা আমাদের গলা টিপে দিতে চাইছে তারা ছাড়া? এই তৃণমূল শুনুন, পিবিটি কাঁঠালের আঠা, এ আঠা লাগলে পরে ছাড়ে না। এই কাঁঠালের আঠা তৃণমূল আর বিজেপির সঙ্গে আছে। আর আঠাটা কে জানেন? আদানি আর अंबानी। गजब का बात है। डीआर लॉटरी वाला तृणमूल को भी 540 करोड़ रुपए देते हैं और तीनों भाजपा को भी 100 करोड़ रुपए देते हैं। अंबानी अदानी कंपनी वाला ये भाजपा को भी पैसा देता है, ये तृणमूल को भी पैसा देता है। और गजब से गजब वाला बात है, जब इलेक्टोरल बॉन्ड पार्लियामेंट में आया तब ये तृणमूल पार्टी का जितना भी एमपी है, तृणमूलेर যতগুলো সাংসদ আছে আধা ডজন তো শুধু সেলফি তুলতে যায় আর আধা ডজন আছে পার্লামেন্টের পিছন বেঞ্চে বসে এসিতে ঘুমাতে যায়। আর এরা হাত তোলা পাবলিক। তাই আমাদের জেলা ঠিক করে নিয়েছে কোনো অপদার্থ এমপি কে আর দিল্লিতে পাঠানো হবে না এই পশ্চিম বর্ধমানের জন্য, এই দুর্গাপুর আর ওদিকে আসানসোলের জন্য কথা বলতে। कितना बार सवाल पूछे आप लोग? কতবার বললেন? তৃণমূলের বাপচোদ্দ পুলিশের দম আছে বিজেপির বিরুদ্ধে পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলে দিবে? তৃণমূল পার্লামেন্টে একটা নীতিতে চলে, দুর্গাপুরের সব ভাইপো ভাগাড়ে যাক, দিদিমণির ভাইপো ভালো থাক, এই একটা নীতিতে চলে। যে নিজে কয়লা চুরি করে সে কখনো মধ্যপ্রদেশের বালি মাফিয়ারা যে বিজেপির পার্টির আছে তাদের বিরুদ্ধে কথা বলতে পারবে? আমাদের এই গোটা দুর্গাপুর, কাকসা, পানাগড়, এই গোটা চত্বর জুড়ে যারা বালি মাফিয়া, যারা বালি চুরি করে তাদের বিরুদ্ধে কখনো বিজেপি কথা বলতে পারবে? কারণ বিজেপির মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা সব জায়গাতে বালি পাচার তো ওরাও
খাচ্ছে না পশ্চিমবঙ্গে? ওই তো শাহজাহানকে ধরতে গেল, পুলিশ মার খেল। এই তো বীরভূমে ইল্লিগাল অস্ত্র কারখানা ছিল, পুলিশ গেল ওখানে ধরতে, পাটা উড়ে গেল। এই তো মুর্শিদাবাদে বোমার কারখানা ধরতে গেল, ওখানকার একটা ওসি নওডা, সেই ওসিটার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বোম পড়ে গেল। এই তো জামুরিয়াতে থানা, কিসে বোমে হাতটা উড়ে গেল। কে কে কাকে দিয়ে করাবে কাজ? কাকে দিয়ে? পশ্চিমবঙ্গে এটা ঘটছে। আর উত্তরপ্রদেশে পুলিশ, মধ্যপ্রদেশে পুলিশ, যেখানে বিজেপির রাজ্যগুলো আছে সেখানে তো বিজেপি পুলিশের বিরুদ্ধে রয়েছে। ত্রিপুরাতে পুলিশকে কাজ করতে দিচ্ছে, বিজেপি দিচ্ছে না। তো कौन लड़ेगा इनके खिलाफ? कौन? यही तृणमूल लड़बे, यही तृणमूल। पहले इनसे पूछिए तृणमूल से कि आप टीएमसी हो या भाजपा हो। तृणमूल के जिज्ञेस करते हो যে তুমি বলো যে তুমি তৃণমূল না তুমি বিজেপি। তুমি যদি তৃণমূল হও, তুমি কীর্তি আজাদ ছাড়ার কোন ক্যান্ডিডেট পেলে না যে সাতঘাটের জল খেয়ে আর বিজেপির বিধায়ক থেকে তারপর এখানে তৃণমূলের হয়ে জোড়াফুলে ভোট চাইতে এসেছে? তুমি তৃণমূল না বিজেপি? তুমি সাতঘাট খুঁজে আর ক্যান্ডিডেট পেলে না সত্যগণ সিনহাকে, যে অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভাতে फैमिली एंड वेलफेयर, आर्ट एंड कल्चर एंड बीजेपी मंत्री छिलो। आज भी उनसे कोई मीडिया वाला जब सवाल पूछता है यही शत्रुघ्न सिन्हा से कि आपका सबसे प्रिय राजनीतिविद की हाथ जोड़ करे बोलছে मोदी, हाथ जोड़ करे। আর পশ্চিমবঙ্গের বিধানসভার ভেতরে যখন শুভেন্দুকে স্পিকার বলছে বার করে দাও, তখন মমতা ব্যানার্জি হাত জোড় করছে শুভেন্দুর জন্য। এরা করবে আমাদের জন্য কথা, এরা বলবে এই তৃণমূল লড়বে। যে তৃণমূলের 2021-এ বিজেপির বিধায়ক নদিয়ার মুকুটমণি অধিকারী এখনো 26 পর্যন্ত বিধায়ক আছে, জোড়া ফুলের পদ্ম ফুলের, এখন 2024-এ জোড়া ফুলের হয়ে ভোট চাইছে। এরকম এক ডজন, হাফ ডজন, গন্ডায় গন্ডায় সব নেতাদেরকে ধরে এনেছে ভোটে দাঁড়ানোর জন্য। এরা ये तृणमूल लड़ेगा इस भाजपा के खिलाफ जो पश्चिम बंगाल में 8,000 स्कूल बंद करके 21,000 दारू का दुकान खुले हैं। এই তৃণমূল লড়বে বিজেপির বিরুদ্ধে এই গোটা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে, যেখানে আমাদের এই গোটা এলাকার সব ছেলেরা আজকে বাইরে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে, যেখানে একসময় ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার ওখান থেকে যারা এসে এখানে কাজ করত, রেলে, কলিয়ারিতে, ইস্কোতে, বানস্ট্যান্ডার্ডে, দুর্গাপুরের কারখানাগুলোতে আসতো, এসে কাজ করত, তারপরে জমি কিনতো, তারপরে এখানে থেকেছে। তাই তো আমাদের ভাষা এরকম, তাই তো আমাদের এখানে অসংখ্য উৎসব ধর্মের নামে, ভাষার নামে। একটা জায়গার উৎপাদন শক্তি, একটা জায়গার ম্যানুফ্যাকচারিং শক্তি, একটা জায়গার মাটি, একটা জায়গার উর্বরতা, সেখানে বিভিন্ন অংশের মানুষকে টেনে নিয়ে আসে। তারপরে পেটের ভাতের জন্য, শান্তির জন্য, মাথায় ছাদের জন্য একে অন্যের হাত ধরে। ও ঈদের দিন যায় তো ও দুর্গাপূজার দিন যায়। ক্লাবে যখন ফাংশন হয় তখন প্রথমে যদি শ্যামা সঙ্গীত হয় তো শেষে দে দে প্যার দে গান হয়। এটা আমাদের কালচার, এইটা আমাদের বর্ধমান, এইটা আমাদের আসানসোল, দুর্গাপুর। यहाँ कोई नहीं पूछता कि मीनाक्षी टाइटल मुखर्जी हो है तो हिंदी से क्यों बोले, क्योंकि सभी को पता है कि गांव से निकलकर बस में चढ़ने से पहला बात जो बोलता है कि भैया ये बस नियामतपुर में रुकेगी, कारण ওইটা আমাদের নিজেদের সহজ হতো। ঈদের দিন বাড়িতে সবাই না এলে তাকে ফোন করে আমরা গাল দিতে পারি যে আসবি কোনোদিন পুজোতে আমাদের কাছে, দশমীর দিনে পায়েস খেতে, সেদিন তো কেউ দেবো না। এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের কালচার। এই সংস্কৃতি, এই কালচার এই তৃণমূল আর বিজেপি ভাঙতে চাইছে। তাই এই তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে, লড়তেই হবে। সুকৃতি ঘোষাল অধ্যাপক মানুষ, রাজনীতিতে নতুন ট্রেন্ড হয়েছে, দুটো গালি দিতে না পারলে সে নেতা নয়। রাজনীতিতে নতুন ট্রেন্ড হয়েছে, সে উঁচু গলায় কথা বলতে না পারলে সে নেতা নয়। রাজনীতিতে নতুন ট্রেন্ড হয়েছে যে দুটো মানুষকে, একটা পুলিশকে থাপ্পড় দেব না বলতে পারলে সে নেতা নয়। কিন্তু এই পশ্চিমবঙ্গে
জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন যে দুটোর বেশি তিনটে শব্দ বলেননি, বলতে হয়নি, কারণ একটা প্রশাসন ছিল, একটা ল এন্ড অর্ডার ছিল, আর সচেতন মানুষ ছিল, তাদের পেট ভর্তি ভাত ছিল, মাথায় ছাদ ছিল, জিনিসপত্রের দাম কন্ট্রোলে ছিল। তাই একটা মুখ্যমন্ত্রীকে দুটোর বেশি তিনটে শব্দ খরচা করতে হতো না, আর শুধু পরিষ্কার বলে দিত যে आपका राज्य में दंगा क्यों नहीं होता, तो बस उनका 3 ही शब्द था, सरकार नहीं चाहती। सरकार चाहे ना, ताई पश्चिमबंगे दंगा है ना। और आज बाहर का राज्य से यहाँ पूछा जाता है कि यहाँ सरकारी मास्टर दीदीमणिদের नौकरी क्यों नहीं होता, तो हम लोगों को जवाब देना पड़ता है क्योंकि सरकार नहीं चाहती, इसीलिए हम लोगों का नौकरी नहीं हो पा रहा। তাই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। অকথা কুকথা, নোংরামি, দুর্নীতি, বেআইনি, দাঙ্গাবাজ, এদের বিরুদ্ধে একটা সুস্থ রাজনীতি, সুস্থ পরিবেশ, তার জন্য আমাদেরকে প্রত্যেকটা দিন মাটি কামড়ে পড়ে থাকতে হবে, মানুষের সাথে থাকতে হবে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, আমাদের জেলা গোটা রাজ্যকে পথ দেখাতে পারে, আমাদের জেলা গোটা রাজ্যের বেকার ছেলে মেয়েদেরকে কাজ দিতে পারে, আমাদের জেলা গোটা রাজ্যের বেকার ছেলে মেয়েদের পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যেতে সেখানে বাদ দিতে পারে আর কাজ এইখানে দিতে পারে, আমাদের জেলা গোটা রাজ্যের খাবারের ভার নিতে পারে, আমাদের জেলা শিক্ষায়, জ্ঞানে, মান্যে, চেতনায় গোটা রাজ্যের দায়িত্ব নিয়ে সামনের সারিতে দাঁড়াতে পারে। আর আমাদের জেলা আপনাদেরকে বাদ দিয়ে নয়, আমাদের আসানসোল, আমাদের দুর্গাপুর আপনাদেরকে বাদ দিয়ে নয়। তাই সুকৃতি ঘোষালকে জিততে হবে আমাদের বাড়ির বেকার ছেলে মেয়েদের বাঁচার জন্য। তাই সুকৃতি ঘোষালকে জিততে হবে কারখানা চিমনি দিয়ে ধোঁয়া বেরোনোর জন্য। তাই আমাদেরকে জিততে হবে পাশের তৈরি সরকারি পয়সাতে শপিং মল হওয়া, আজকে সেখানে তৃণমূলের পার্টি অফিস হয়ে আর রাত দিন মদ খাওয়া হচ্ছে, সেই মদের দৌরাত্ম্য বন্ধ করার জন্য। তাই আমাদেরকে জিততে হবে, সুকৃতি ঘোষালকে জেতাতে হবে, যাতে পাড়ায় পাড়ায় সন্দেশখালী হয়ে মা বোনেদেরকে কেউ রাত 12টায় টাকার সাহস না পায়। তাই আমাদেরকে জিততে হবে, আমাদের পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েগুলো যাতে একটা সুস্থ সংস্কৃতি আর সুস্থ পরিবেশে তারা বেঁচে থাকতে পারে। তাই হারাতে হবে তৃণমূলকে, আর তৃণমূলকে একা হারানো যাবে না। তৃণমূলকে হারাতে গেলে বিজেপি সমেত হারাতে হবে, কারণ মাকে ফেলে ডিমকে রেখে মাকে হারিয়ে কোনো লাভ নেই। যদি হারাতে হয় তাহলে ডিম সমেত মাকে বিসর্জন দিতে হবে, কারণ ওই পচা ডিম যদি থেকে যায় তাহলে ডিম থেকে যে ছা বেরোবে সেই চোর মায়েরই ছা বেরোবে। তাই ডিম সমেত মাকে বিসর্জন দিতে হবে, আর বিজেপি সমেত তৃণমূলকে হারতে দিতে হবে, আর সুকৃতি ঘোষালকে জিততে হবে, জেতাতে হবে, কারণ আমাদেরকে জিততে হবে। আসুন আমি আপনি আমরা নিজেরা জেতার জন্য কংগ্রেস সুকৃতি ঘোষালের পক্ষে দাঁড়িয়ে মানুষের ভোটকে ভোট বাক্সে নিয়ে আসার জন্য আমরা বুথের রক্ষাতে দাঁড়াই। গত পরশুদিন মুর্শিদাবাদের ভোট দেখেছেন তো, পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম রাস্তায় দাঁড়িয়ে থেকে লড়াই করেছে, কারণ ভোট আর বুথ রক্ষার নেতারা যদি রাস্তার দখল নেয় তাহলে ভোট লুটের নেতারা পিছনে দরজা দিয়ে পালিয়ে যায়। তাই আমাদেরকে রাস্তার দখল নিয়ে ভোটটা করাতে হবে। আর বাকি সবাইকে বলে দিই যে যদি বাবা লুটে খেতে চাও তাহলে সেলিমের ঘাড় ধাক্কার মতন আমাদেরও এই কবজাটা বড় হচ্ছে, ঘাড় ধাক্কার জন্য তৈরি থাকো। আর যদি খেতে খেতে চাও আমরা হাত বাড়িয়ে দিচ্ছি, আসো একসাথে। ইনকলাব জিন্দাবাদ।